মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যে অনেক স্বনামধন্য গোয়েন্দা চরিত্রদের মধ্যে অন্যতম হলেন ডিটেকটিভ বিক্রম সেন। প্রতিটি তদন্তে তার ক্ষুরোধার মস্তিষ্ক এবং সত্য অন্বেষণের অভিনব পরিচয় পায় শ্রোতা বন্ধুরা। সেই রকম একটি রহস্যের উন্মোচন ঘটবে আজ। বিগত কয়েক মাস ধরে কোনো কেস না থাকায় মেজাজটা বিগড়ে থাকে বিক্রমের। ঠিক এমন সময় সরকার মহলের উচ্চপদস্থ প্রভাবশালী এক মহিলার ভাইয়ের মৃত্যুতে গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরবর্তীতে সরকারি কর্মীর মৃত্যু, মহিলার প্রাণ সংশয় এবং কিছু রহস্যময় ধাঁধা ঘিরে উত্তপ্ত হতে থাকে গোটা পরিস্থিতি। তবে এ সকলের নেপথ্যে পুরনো শত্রুতা নাকি কর্মক্ষেত্রে বঞ্চনার ক্ষোভ? টান টানে উত্তেজনাময় পরিস্থিতি শেষে নিজ বুদ্ধিমত্তার দ্বারা কিভাবে রহস্যের জট ছাড়াবে বিক্রম, সেটা জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। নমস্কার বন্ধুরা, আমি অতনু। আজ আমাদের চ্যানেল ভোকাল আর্ট মেনিয়ার পক্ষ থেকে বিশেষ নিবেদন লেখক সায়ন দাসের কলমে লোভের কাঁটা। সায়ন দাস বাংলা সাহিত্য জগতে উদীয়মান লেখকদের মধ্যে অন্যতম এক নাম। সাম্প্রতিক সময়ে একের পর এক অডিও স্টোরিতে গল্প বের হওয়ার পাশাপাশি নাইট অ্যাট দ্য মিস্ট্রি এর মতো বইও প্রকাশ পায় লেখকের। আজ সায়ন দাসের নয়া ভাবনা এবং আমাদের চ্যানেলের পরিবেশনার মাধ্যমে আপনাদের নিকট তুলে ধরা হচ্ছে বিক্রম সিরিজের একটি গল্প, লোভের কাঁটা। বিগত বেশ কয়েক মাস যাবৎ নতুন কোনো কেসের দেখা নেই। প্রতিদিন সকালে ওঠা আর রাত হলেই ঘুমের দেশে পাড়ি দেওয়া ব্যতীত আর কোনো কাজ না থাকায় ইদানিংকালে বিক্রমের মেজাজটা কেমন জানি একটা বিগড়ে রয়েছে। যদিও এসবের মাঝেই জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই চলেছে তার। আজ শনিবার, দরজার নিকট কড়া নাড়ছে মৌসুমি বাতাস, অথচ সমগ্র বাংলা জুড়ে বৃষ্টির দেখা নেই। সব মিলিয়ে বেশ অস্বস্তিকর আবহাওয়া মাঝে জানলার ধারে বসে রয়েছি আমি, পাছে যদি খানিকটা বাতাস খেলে যায় আর কি। তা ঠিক এমন সময় ঘরে প্রবেশ করলো বিক্রম। ঘরের ওই প্রান্তে কি এমন রয়েছে কমল? না মানে এই কয়েকদিন যাবৎ ওই খানটাই তোমার নিবাস স্থল হয়ে গেছে কিনা? আরে ভালো কথা, বিগত বেশ কিছু সময় ধরে তোমার আঁকা আঁকি প্রায় বন্ধ রেখেছ দেখছি। আমার নয় কেসের অভাব, কিন্তু তোমার হঠাৎ কি হলো বন্ধু? না তেমন কিছু না, আসলে নতুন কোন বিষয়টা ধরবো সেটাই ভেবে চলেছি, অথচ আমার দিকে তীক্ষ্ণ একখান নজর রেখে এবার আমাদের চাকরটির উদ্দেশ্যে জোরে একটা হাঁক দিল সে। শিবু, এই শিবু, 2 কাপ চা নিয়ে এসো তো দেখি। উফ, আজ সকাল থেকে মাথাটা প্রচন্ড ধরে রয়েছে, তাড়াতাড়ি আনবে কেমন? আহা, নতুন এক ব্যায়াম বাঁধালে তো। দিন দিন এত চিন্তা করে চলেছ, তার ফলে এই কাণ্ড। এরকম করলে শরীর আরো খারাপ করবে যে। আসলে গতকাল রাতে ঘুমটা ঠিক হয়নি বুঝলে, সেই কারণেই এই অবস্থা। চিন্তা করো না, মাথা ব্যথা হোক কিংবা সর্দি কাশি, বাঙালির দৈনন্দিন জীবনে চাটাই হলো মোক্ষম ওষুধ। আমাদের মধ্যে এ সকল কথোপকথন মাঝে এবার ঘরে প্রবেশ করলো বয়স 30-এর শিবু। ধরা ধরা গলায় সে বলে উঠল, শরীরটা কি খারাপ লাগছে নাকি দাদাবাবু? আরে না না, তেমন কিছু একটা নয়, ওই খানিকটা বিশ্রাম করলেই না ভালো লাগবে। আর তাতেও যদি না কমে তবে বাঙালির মাথা ব্যথার এই ওষুধখানা তো আছেই। এখানে 1 কাপ চায়ের গুণ যে কতখানি তার বলার অপেক্ষা রাখে না। বর্তমানে খানিকটা গলা খাকড়িয়ে বলে উঠলাম, বুঝলে শিবু, সত্যি বলতে তোমার হাতের এই চা খানি যে আমাদের কাছে অমৃত, তা অস্বীকার করার কোনো উপায় নেই ভায়া। এই দেখো না, সকাল হতে না হতেই চা না মেলে আমারও মাথাটা কেমন যেন ধরে রয়েছে। এভাবে আরও 2-1 খান বার্তালাপের পর
ঘর হতে বিদায় নিল শিবু। তবে পরের দিন থেকেই যে এক নতুন অভিযানের সূচনা হতে চলেছে সেটা আর কে ভেবেছিল বলুন? রবিবার সকাল বিক্রমের ডাকে ঘুমটা গেল ভেঙে। এই কমল, আরে জলদি ওঠো, এক্ষুনি একবার বেরোতে হবে। এই সকাল সকাল আর কোথায় বেরোবে? খানিকক্ষণ বাদে ডাকলে হতো না ভায়া? আহা, এই কয়েক মুহূর্ত আগেই আকাশ ফোন করেছিল, কোনো এক বিশেষ প্রয়োজনে তলব করেছে সে, হয়তো নতুন কোনো কেস। বিক্রমের কথা শেষ হতে না হতেই এবার বিছানা ছেড়ে উঠে বসলাম। আকাশবাবুর ফোন? আরে তাহলে তো নিঘাত কোনো তদন্তের স্বার্থেই ডাক পড়েছে, নইলে কি আর উনি আমাদের স্মরণ করতেন? তবে যাই হোক, অবশেষে একটা কেস জুটলো। হ্যাঁ, কি বলো? সেটা তো যথাস্থানে গেলেই বোঝা যাবে। তাই বলি কি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কেমন? ঘড়ির কাঁটা ইতিমধ্যেই 9টার ঘর ছুঁয়েছে। এমন সময় নিকটবর্তী থানায় গিয়ে উপস্থিত হলাম আমরা। অপরদিকে কোনো এক অজানা কারণে আকাশবাবু যে ভারী চিন্তায় রয়েছেন সেটা তার চোখ মুখ দেখে স্পষ্ট আন্দাজ করা যায়। যদিও বিক্রমকে দেখে বেশ খানিকটা নিশ্চিন্ত হলেন তিনি। এসেছেন মশাই? সত্যি বলতে এখন কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলাম। উফ, শান্তি। কিন্তু হঠাৎই তলবের কারণ কি? তাছাড়া তোমার হাবভাব যে বিশেষ সুবিধে ঠেকছে না, পরিষ্কার করে বলো তো, কি হয়েছে? মুহূর্ত খানেক চুপ করে রইলেন ভদ্রলোক। কিভাবে শুরু করবেন সেটাই যেন মনে মনে সাজিয়ে নেওয়ার পর মুহূর্তে বলে চললেন তিনি। গতকালের ঘটনা বিক্রমবাবু। বিকেলের দিকে থানায় বসে আছি, আচমকাই বেজে ওঠে টেলিফোন। ফোন ধরতে জানা যায় হাতিবাগান সংলগ্ন এলাকায় একটা খুন হয়েছে। তৎক্ষণাৎ পৌঁছে যাই ঘটনাস্থলে। তবে সেখানে পৌঁছে মৃতদেহটি দেখে চমকে উঠি। লাশের চোখগুলো বিস্ফারিত খোলা, যেন এমন কিছু দেখেছেন যার 5টি সাধারণ বস্তুর মতো নয়। বুঝলাম। তবে মৃতের পরিচয় কি, আর কোথায় উদ্ধার হয় এই দেহ? মৃতের নাম রঘুনাথ বন্দ্যোপাধ্যায়। বয়স ওই 30-এর আশেপাশেই হবে। এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, তবে বেশ প্রভাবশালী বলেই মনে হয়। ফলে উপরের মহল থেকে বেশ চাপ রয়েছে। এখন তদন্তের ভারটা যদি আপনি নেন, খুব উপকার হয় আর কি। ভদ্রলোকের বক্তব্যের মাঝেই কিছু একটা যেন ভেবে চলেছে বিক্রম। কিছুটা সময় স্থির থেকে আচমকাই সে বলে উঠল, আচ্ছা, এই মৃত ব্যক্তিটির সঙ্গে সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো সম্পর্ক রয়েছে? যতদূর মনে পড়ছে, গত কয়েকদিন পূর্বেই সংবাদপত্রে ওনার একটা প্রতিবেদন বের হয়, সেখানেই হয়তো। আগে হ্যাঁ মশাই, ঠিক ধরেছেন। রঘুনাথ বন্দ্যোপাধ্যায় হলেন সন্ধ্যা দেবীর ভাই। আর ঠিক এই কারণেই এত চাপ বিক্রমদা। আর হ্যাঁ, ভালো কথা, এক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মাথার পিছনে কোনো এক ভারী বস্তুর আঘাতের কারণেই মৃত্যু হয় ভদ্রলোকের। এখানে বলে রাখা ভালো, বিগত বেশ কয়েক বছর ধরে সরকার মহলের উচ্চ পদে অধিষ্ঠিত প্রভাবশালী এক মহিলা হলেন এই সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়। ফলে গতকালের এই খুনের ঘটনায় শহর জুড়ে শোরগোলের সৃষ্টি হওয়াটা যে কেবল সময়ের অপেক্ষা, তা বুঝতে আর বিশেষ অসুবিধে হলো না। বর্তমানে আকাশবাবুকে সঙ্গে নিয়েই হাতিবাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। গাড়ির ভিতর অবশ্য কোনো কথাই হলো না, তো রবিবার হওয়ায় গাড়ি ঘোড়ার বিশেষ কোনো ভিড়ও ছিল না। ফলে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে সময় খরচ হলো মোটে আধ ঘন্টা। বড় রাস্তা হতে গলির ভেতর মিনিট 5-এর দূরত্বে এই দোতলা বাড়িটিকে দেখে এক প্রকার চমকে উঠি। বিলাসবহুল বাসস্থানের প্রতিটি পরশে যেন অভিনবত্বের ছোঁয়া। বাড়িটির ভিতরে উপস্থিত হতে আরও বেশ কিছু ব্যাপার চোখে পড়ল। বড় হলঘরের দেওয়াল বরাবর অদ্ভুত রকমের সকল চিত্রের সম্ভার এবং মূর্তির সংগ্রহ দেখে চোখ কপালে উঠতে বাধ্য। সেই দিকে লক্ষ্য করেই এবার বিক্রমের কানে কানে বলে উঠলাম, চারিদিকে একবার নজর ঘোরাও,
এহেন দৃশ্য তো জন্ম জন্মান্তরেও দেখিনি ভায়া। এসব কিছুই আমার দেখা হয়ে গেছে, তবে আমরা যে এখানে তদন্তের কারণে এসেছি সেই বিষয়টা যেন মাথায় থাকে বন্ধু। আমাদের বার্তালাপের মাঝেই এবার ঘরে এসে হাজির হলেন এক মহিলা। বেটেঘাটো চেহারার, পরনে শাড়ি হবে, বয়স হবে ওই 60 কি 65। চোখে মুখে বিধ্বস্ত একটা ভাব স্পষ্ট বোঝা যায়। সামনের পথে অগ্রসর হতে হতে এবার আমাদের উদ্দেশ্যে বলে উঠলেন তিনি, আপনি নিশ্চয়ই বিক্রম সেন, তাই তো? রঘুনাথের খুনের তদন্তভার যে আপনি নিজের হাতে তুলে নিয়েছেন, এটা জেনে আমি ভারী নিশ্চিন্ত হলাম। আই ওয়ান্ট ইউ অ্যাজ অ্যান ইনভেস্টিগেটিং অফিসার, বিক্রমবাবু। আপনার ভাইকে কে বা কারা খুন করেছে তা খুঁজে বের করবই, তবে ইনভেস্টিগেটিং অফিসারের মতো করে নয়, বরং একজন গোয়েন্দা হিসেবে সত্যের অনুসন্ধান করাই হলো আমার মূল উদ্দেশ্য। যাই হোক, এবার আসা যাক আসল বিষয়ে। গতকাল কখন আর কিভাবে খুন হন রঘুনাথ বাবু? আপনি কাইন্ডলি সব খুলে বলুন, সব মানে সবটা, কিছুই লুকোবেন না কিন্তু, কেমন? ঘরে উপস্থিত 4 জনের জন্য ইতিমধ্যে 4 জলখাবার নিয়ে হাজির হলেন এক ব্যক্তি। কয়েক মিনিট চুপ করে থাকার পরে ফের একবার বলে চললেন ওই মহিলা, গতকালের ঘটনা বিক্রমবাবু, তবে তার আগে কিছুটা বিবরণ আপনাকে দিয়ে রাখা প্রয়োজন। আমার পরিচয় তো আপনি জানেনই। গত 10 বছরের বেশি সময় ধরে সরকারি দায়িত্বে আমি রয়েছি। মানুষের কল্যাণ আর তাদের সুযোগ সুবিধে দেখাই হলো আমার কাজ। অ্যাকচুয়ালি ইউ ফাইন্ড দ্য ট্রুথ অ্যান্ড আই ফাইট ফর দ্য ট্রুথ। অন্যদিকে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত রঘুনাথ। তাছাড়া অবসর সময়ে আমার হাতে হাতেও কিছু কাজ করে দিত। খুব ছোটবেলাতেই ওর বাবা মা মারা যান। তারপর থেকে আমার কাছেই বড় হয়ে ওঠে। দিন দিন বয়স বেড়ে চলেছে তো, এখন আর কাকে নিয়ে থাকবো বলুন তো। কথাগুলি বলতে বলতে গলা ভারী হয়ে আসে সন্ধ্যা দেবীর। তাকে খানিকটা সান্ত্বনা দিয়ে এবার একটি প্রশ্ন করে বসল বিক্রম। আচ্ছা, রঘুনাথ বাবুর সাথে যখন এই ঘটনাটি ঘটল তখন আপনি কোথায় ছিলেন? তাছাড়া ভদ্রলোকের মৃতদেহ প্রথম কে আবিষ্কার করে? বর্তমানে বেশ কয়েকটা প্রশ্ন উকি মেরে চলেছে। এক্ষেত্রে যথাযথভাবে সহায়তা করবেন বলেই আমি আশা করছি। পুরো বিষয়টা তবে খুলে বলতে হয়। তো শনি আর রবি সপ্তাহের এই 2 দিন বাড়িতেই থাকতো রঘুনাথ। বিশেষ কোনো কাজ না থাকলে কোথাও বেরোতও না। অন্যান্য সময় অবশ্য আমিও বাড়িই থাকি, তবে গতকাল দফতর থেকে জরুরি ডাক আসে, ফলে এক প্রকার বাধ্য হয়েই পৌঁছে যেতে হয় আমাকে ওখানে। এইসব জায়গায় যে কত চাপ তা তো আপনি জানেনই। তো বিকেলের সময় যথারীতি বাড়িও ফিরে আসি, কিন্তু এই সময় যে এক বীভৎস ঘটনা অপেক্ষা করে থাকবে তা কি আর ভাবতে পেরেছিলাম বিক্রমবাবু? আচ্ছা সন্ধ্যা দেবী, বাড়িতে প্রবেশ করে আপনি ঠিক কি কি লক্ষ্য করেন? মানে মৃতদেহ ছাড়াও এমন কোনো জিনিস যার উপস্থিতি সেখানে কাম্য নয়? বিক্রমের এই প্রশ্নের জবাবে বেশ খানিকক্ষণ কিছু একটা ভেবে চললেন মহিলা। তারপরে বেশ উত্তেজিত স্বরে বলে উঠলেন তিনি, এখনো পরিষ্কার মনে আছে, এই যে এই হলঘরটার মাঝ বরাবর পড়েছিল লাশটা, রক্তে ভেসে যাচ্ছিল গোটা মেঝে। ওর ওই অবস্থা দেখে জ্ঞান হারাতে বসেছিলাম, তবে পর মুহূর্তেই সামলে পেলি নিজেকে। কিন্তু ততক্ষণে সব শেষ বিক্রমবাবু, সব শেষ। তবে হ্যাঁ হ্যাঁ একটা কথা, দরজাটা কিন্তু
ভেতর থেকে খোলাই ছিল, কিন্তু কেন? মিলন তো গত কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গিয়েছিল, তাহলে কি? আচ্ছা, মিলন বলতে কি আপনাদের বাড়ির কাজের চাকর কি, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। গত সপ্তাহে হঠাৎ একদিন ছুটি চেয়ে বসেও। মা অসুস্থ, সেই কারণেই নাকি দেশের বাড়ি যেতে চায়। আমি বিশেষ একটা আপত্তি করিনি, তা আজ সকালেই তো ফিরেও আসেও। অর্থাৎ হত্যাকারীকে আগে থেকেই চিনতেন রঘুনাথ বাবু, সেই কারণেই হয়তো তার উদ্দেশ্যে দরজা খুলে দেন উনি। অবশ্য আরেকটি সম্ভাবনাও রয়েছে, আর তা হলো অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দরজা ভেঙে ভেতরে ঢোকে সে। আচ্ছা সন্ধ্যা দেবী, শেষ প্রশ্ন, গত কয়েকদিনে আপনার ভাইয়ের মধ্যে কি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন? মানে কোনো বিষয় নিয়ে আনমনা থাকতেন কিংবা কোনো ভয়? না মশাই, এমন কিছু দেখেছি বলে তো আর মনে পড়ছে না। বেশ কিছুটা সময় ধরে প্রশ্নোত্তর পর্বের সমাপ্তির শেষে বাইরের দিকে বের হলাম আমরা। এরপর দুপুর থেকে সন্ধে পর্যন্ত সময়টা ঘরের ভেতরেই কাটালো বিক্রম। এদিকে বহু দিনের প্রতীক্ষা শেষে বৃষ্টিটা আজ বেশ মুষলধারেই নেমেছে। এরই মাঝে চা দিতে এসে শিবু খালি একবার জিজ্ঞেস করে, বলি আবার কোনো জটিল রহস্য নাকি? বাড়িতে আসার পর থেকে দাদাবাবু যেভাবে ঘরের ভিতর বসে রয়েছে, তাতে বেশ চিন্তা হচ্ছে বই কি। যদিও এক্ষেত্রে তার প্রশ্নের বিশেষ কোনো উত্তর ছিল না আমার কাছে। আসলে বিক্রমের এই স্বভাবটা কি আজকের নাকি? প্রতিটি তদন্তের শুরুতে ঠিক এইভাবেই নিজেকে গুটিয়ে নেয় ও। এখন তাকে বিরক্ত করা মানে বাঘের খাঁচার ভিতরে প্রবেশ করার চাইতেও বড় বিপদকে আমন্ত্রণ দেওয়া। কি বুঝলে? আমার এই কথায় এবার একখানি মুচকি হেসে উঠল শিবু। পরের দিন সকালে ঘটনার স্রোত বিশেষ কোনো মোড় না নিলেও আসল ঘটনাটা ঘটল ঠিক সন্ধ্যের দিকে। দীর্ঘ বেশ কিছুটা সময় ধরে হয়ে চলা ঝিরঝিরে বৃষ্টি মাঝে আড্ডা দিয়ে চলেছি দুই বন্ধু। ঠিক এমন সময় টেলিফোনটা বাজতেই সেদিকে এগিয়ে গেল বিক্রম। 2 থেকে 3 মিনিটের কথোপকথন শেষে ইতিমধ্যেই মুখটা বেশ গম্ভীর হয়ে গিয়েছে তার। সেদিকে খেয়াল করতেই আমি প্রশ্ন করে বসলাম, কে ফোন করেছিল? আর এমন কি কথা হলো যে তোমার মুখখানি এমন বাংলার পাঁচের মতো? সম্পূর্ণ বাক্যটা শেষ না করতে দিয়ে বিক্রম বলে উঠল, আরো একখান খুন, এবার একটা শোভাবাজারে একই কায়দায় হত্যা করা হয়েছে। না, এবার আর চুপ করে বসে থাকা যাবে না। কমল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেমন? বুকের ভিতরের ঢিপঢিপানিটা যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আমার। পরপর 2টি খুন, তাও আবার একই কায়দায়। তবে কি এই দুই ব্যক্তির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে? এরকম একাধিক প্রশ্ন ঘুরে চলেছে আমার মাথার মধ্যে। এরই মাঝে বৃষ্টি আর মেঘের গর্জন যেন আরোই বেড়ে চলেছে। যদিও এ সকল বাহ্যিক পরিস্থিতি নিয়ে ভাবতে নারাজ বিক্রম। গোটা রাস্তা জুড়ে চোয়ালটা এক প্রকার শক্ত করেই বসে রইল সে। ঘড়ির কাঁটা 8টার ঘর ছুঁতেই বিক্রমের পিছন পিছন ঘটনাস্থলে উপস্থিত হলাম। বাড়িটিতে প্রবেশ করতেই এবার হন্তদন্ত হয়ে আমাদের নিকট এগিয়ে এলেন আকাশবাবু। বিক্রমদা, সময়ের সাথে সাথে যে চাপ ক্রমশ বেড়েই চলেছে, এবার একটা সমাধানের রাস্তা বের করতেই হবে, নইলে আমার চাকরিটা যে। ভদ্রলোকের এ সকল কথার মাঝে ইতিমধ্যেই ঘরের চারিদিকে একবার নজর ঘুরিয়ে নিল বিক্রম। সবকিছুই যেন বেশ সাজানো গোছানো, অর্থাৎ বাড়ির মালিক যে বেশ শৌখিন মানুষ ছিলেন সেটা সহজেই আন্দাজ করা যায়। আচ্ছা আকাশ, কে এই ব্যক্তি আর কিভাবেই বা খুন হলেন তিনি?
এক্ষেত্রে তোমার প্রাথমিক ধারণা কি? আকাশবাবুর দেখানো পথ ধরে দোতলার একটি নির্দিষ্ট ঘরের দিকে উদ্দেশ্য হয়েছে আমরা। এরই মাঝে ভদ্রলোকের দেওয়া বিবরণটা খানিকটা এরকম। মৃত ব্যক্তির নাম সমরেশ সান্যাল, বয়স 32 বছর, লম্বাটে গড়নের, সরকারি দফতরে কর্মরত ছিলেন। ছোট বয়সে বাবা মাকে হারান, আর অপরদিকে অকৃতদার হওয়ায় দোতলায় এই বাড়িটিতে একাই থাকতেন তিনি। বিক্রমের সান্নিধ্যে থাকায় মৃতদেহ দেখার অভিজ্ঞতা অবশ্যই প্রথম নয়, তবে গত একদিনের ভেতরে যে পরপর দুইটি খুনের ঘটনায় জড়িয়ে পড়তে হবে তা অবশ্য কল্পনা করতে পারিনি। বর্তমানে ঘরের ভিতরে প্রবেশ করতেই যেন চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় হলো সকলের। বিছানায় এক প্রকার চিত হয়ে পড়ে সমরেশ বাবুর মৃতদেহ। আকাশ সরকারকে সঙ্গে নিয়ে এবার সেদিকেই অগ্রসর হলো বিক্রম। বেশ খানিকক্ষণ ধরে দেহটি পর্যবেক্ষণ করার পর সে বলে উঠল, এক্ষেত্রেও মাথার পেছনে আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে মনে হয়। অর্থাৎ পর পর দুটো খুন, তাও আবার একই কায়দায়। তবে খুনের কায়দা যে এক তা নয় বিক্রমদা, বরং আরও একটা বিষয় রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আন্দাজ করা যায়। কোন বিষয় বলছো? একটু খোলসা করে বলো তো। বিক্রমের প্রশ্নের উত্তরে এবার পকেটের ভিতর থেকে একটা কাগজ বের করে সেটা ওর দিকে বাড়িয়ে দিলেন আকাশবাবু। তা কাগজখানি খুলতেই এবার সেই দিকে মুখ বাড়ালাম আমি, আর সেটার উপর লেখা শব্দগুলি চোখে পড়তেই কার্যত চমকে উঠলাম। গজের বাঁধে শোভা, অর্ধেকের পথে বদলা, মৃত্যুর দ্বার খোলা আছে, শেষের একখানা হামলা। মুহূর্তের মধ্যেই বিক্রমের চোখে মুখে খেলে উঠল একের পর এক চিন্তার বলিরেখা। খুনের মাঝে আবার নতুন এক ধাঁধা। তবে এই সংকেতের আড়ালে হত্যাকারী ঠিক কি বলতে চাইছে? খানিকটা সময় চুপ করে থাকলেও এবার একটু মুচকি হেসে উঠল বিক্রম। গজের বাদে শোভা, গজের সমার্থক শব্দ হলো গিয়ে হাতি, অর্থাৎ হাতি বাগান। আর এই শোভা বলতে সম্ভবত শোভা বাজারের দিকেই ইঙ্গিত করা হয়েছে। আসলে ধাঁধাটির মাধ্যমে পুলিশকে বেশ কিছুটা সময় ব্যস্ত রাখাই ছিল খুনির আসল উদ্দেশ্য। তবে বর্তমানে তার প্রতিপক্ষের নাম যে বিক্রম সেন, এটা বোধ করি জানা নেই তার। তবে আবারও চুপ করে বিক্রম। প্রায় আধ ঘন্টার উপর সময় ধরে সম্পূর্ণ বাড়িটা প্রদক্ষিণ শেষে বের হবার মুহূর্তে একবার খালি বলে উঠল, আকাশ, চারিদিকে ভালো করে নজর রাখতে হবে, বুঝলে? সংকেতটা আরেকবার পড়ো। সেখানে বলা রয়েছে অর্ধেকের পথে বদলা। আর ওই শেষের হামলাই বা কেন উল্লেখ করা হলো? অর্থাৎ খুনির কাজ যে এখনো শেষ হয়নি সেই বার্তাই দিতে চেয়েছে সে। এখানে কোনো একটি ভুলের অর্থ হলো আরো একখানি প্রাণের বিসর্জন দেওয়া। আর হ্যাঁ, ভাই, পোস্টমর্টম রিপোর্টটা আসলে একবার জানিও, কেমন? আজ মঙ্গলবার, 2 দিন পেরিয়ে গিয়েছে, অথচ এখনো পর্যন্ত বিশেষ কোনো সূত্রের হদিশ মেলেনি। বর্তমানে সেই খোঁজে বের হয়েছি। গন্তব্যস্থল হাতিবাগান। না, সন্ধ্যা দেবীর বাড়ি নয়, বরং অজানা কোনো এক উদ্দেশ্যের পিছু নিয়েছি বিক্রম এবং আমি। কৌতূহল চেপে রাখতে না পেরে মাঝপথে একবার ওকে জিজ্ঞেস করেই বসলাম, এই বিক্রম, বলছি নতুন কোনো তথ্য মিলল? আর কোথায় বা চলেছি কিছুই তো বলছো না কেন? একদিকে আমায় নিজের সহকারী বলো, আবার অপর দিকে এমন চুপ করে থাকো। এরম করে কি করে হয় বলো তো? এবার কিন্তু আমার তর্স হয়েছে না, এই বলে দিলাম। কিন্তু আমার এই কথায় যেন কোনো ভ্রুক্ষেপই সে করলো না। বড় রাস্তা পেরিয়ে গলির ভিতর প্রবেশ করতেই তখন বলল বিক্রম, আহা কমল, কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে কথায় কথায় বড় অধৈর্য হয়ে পড়ছো তুমি। আচ্ছা আচ্ছা, শোনো তবে, গতকাল সমরেশবাবুর ঘর থেকে বের হওয়ার আগে দেওয়ালে টাঙানো একটা ফটোর দিকে নজর যায় আমার।
ছবিটায় উপস্থিত রয়েছে 3 জন। একজন হলেন গিয়ে সমরেশ সান্যাল, না দ্বিতীয় ব্যক্তিকে ঠিক চিনি না। আর তৃতীয় জন, তাকে কি চেনো নাকি তুমি? হ্যাঁ অবশ্যই, তাছাড়া শুধু আমি কেন, এই ভদ্রলোককে তুমিও চেনো। গত শনিবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরেই তো রহস্যের সূচনা বন্ধু। বিক্রমের কথার পরিপ্রেক্ষিতে কার্যত থম মেরে গেলাম। এ কি বলছে সে? তাহলে এবার কার পালা? আর দ্বিতীয় জনটাই বা কি? এরকম একাধিক প্রশ্ন ঘুরে চলেছে মাথায়। অর্থাৎ মৃতেরা একে অপরকে চিনত, তাই তো? আর হ্যাঁ, ছবিতে বিদ্যমান ওই অজানা ব্যক্তিটির পরিচয় প্রসঙ্গে কিছু জানতে পারলে কি? গতকাল ছবিটা নজরে আসতেই এক মুহূর্ত সময় নষ্ট না করে আকাশকে জানায় সেই ব্যাপারে। এরপর এক রাতের মধ্যে কি পরিশ্রমটাই না করলো সে। আজ ভোরের দিকে টেলিফোনের শব্দ কানে আসতেই এগিয়ে যাই। ফোনের অপর প্রান্তে আকাশের দেওয়া তথ্য অনেকটা এরকম। অজানা ওই ভদ্রলোকের নাম স্বপন মজুমদার, বয়স ওই 30-এর আশেপাশে, আর এই হাতিবাগানেরই কোনো এক স্থানে তার বাড়ি। ব্যাস, বর্তমানে আমার কাছে সবটাই পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ স্বপনবাবুর বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলেছি, কি ঠিক তো? তবে একটা কথা বলো, এই ব্যক্তিটির উপরেই কেন সন্দেহ হলো তোমার? না না, এটাকে ঠিক সন্দেহ বলা যায় না। ভেবে দেখো, ছবির মধ্যে উপস্থিত দুজনকেই কিন্তু খুন হতে হয়েছে। এর পরেও হত্যালীলা থামার কোনো লক্ষণ আছে বলে তো মনে হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে স্বপন মজুমদারের প্রাণ সংশয় হলেও কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। তাই ওনার সাথে সাক্ষাৎ হওয়াটা বর্তমানে অত্যন্ত জরুরি, বুঝলে? এইভাবে চলতে চলতে আর মিনিট খানেকের মধ্যেই অবশেষে হাজির হলাম নির্দিষ্ট ঠিকানায়। এই কয়েকদিনে যেভাবে একটির পর একটি নতুন স্থানে অভিযান ঘটে চলেছে, তাতে এবার সব না তালগোল পাকিয়ে বসে। এই ভাবতে ভাবতে বাড়ির নিকট উপস্থিত হলাম আমরা। কয়েক সেকেন্ডের অপেক্ষা শেষে দরজা খুলে দিলেন এক ভদ্র মহিলা। 60 বয়স্কার মুখে একটা কৌতূহলী দৃষ্টি লক্ষ্য করতেই বিক্রম বলে উঠল, নমস্কার, অধমের নাম বিক্রম সেন, আর ইনি হলেন আমার বন্ধু তথা বিখ্যাত লেখক কমল বন্দ্যোপাধ্যায়। একটি তদন্তের স্বার্থেই এখানে আসা। তা এটা স্বপন মজুমদারের বাড়ি তো? ভদ্রলোকের সঙ্গে একটু দেখা হওয়া খুব প্রয়োজন, তা ওনার দেখা পেতে পারি কি? আসলে খুব দরকারি একটা কাজ ছিল, আর সেই কারণেই। এহেন পরিচয় পর্ব শেষ হতেই আমাদের বাড়ির ভিতরে আহ্বান জানালেন বৃদ্ধা। তাদের পরিস্থিতি যে খুব একটা সচ্ছল নয় সেটা সহজেই আন্দাজ করা যায়। সামনের 2টি চেয়ারে বসতে বলে এবার খানিকটা স্থির চোখে আমাদের দিকে চেয়ে রইলেন তিনি। কিন্তু এই কি, মহিলার চোখটা কি একবার চিকচিক করে উঠল না? কিন্তু কেন? মুহূর্তের মধ্যেই পাশের ঘর হতে একখানি ছবি এনে সেটিকে বিক্রমের দিকে বাড়িয়ে দিলেন তিনি। বেশ কিছুটা সময় চুপ থেকে খানিকটা ধরা ধরা গলায় এবার বলে চললেন বৃদ্ধা, যতদূর মনে পড়ে আপনি একজন গোয়েন্দা, কি ঠিক তো? আর কমল বাবুকে তো আমি চিনি। আসলে আমার ছেলে গোয়েন্দা গল্প পড়তে খুবই ভালোবাসত। সেই সূত্রে আমারও একটা আগ্রহের সৃষ্টি হয়। তবে এখন তো সব শেষ। আচ্ছা সুরঞ্জনা দেবী, আপনার স্বামী, ছেলে আর বৌমা এখন কোথায়? না মানে বাড়িতে তো কাউকে দেখছি না, তাই জিজ্ঞেস করা আর কি। আমার নামটা আপনি কিভাবে? তবে কি সবটা খোঁজ নিয়েই এসেছেন? না না, একদমই নয়। আসলে কয়েক মুহূর্ত পূর্বে যে ছবিখানা দিলেন সেখানে এই 4 জনের উপস্থিতির পাশাপাশি তাদের নামটা উল্লেখ করা রয়েছে, সেই জন্যই আর কি। ও তাই বলুন। সেই কারণেই ভাবছি যদি সবটাই জেনে যেতেন তবে এখানে আর কেনই বা আসতেন বলুন। গত কয়েক বছর ধরে বয়স্ক এই মানুষটার সঙ্গে কেউ দেখা করতে এসেছে বলে তো আর মনে পড়ে না বিক্রমবাবু।
না না, আপনার কথাখানা ঠিক বুঝলাম না। বাকি মানুষগুলো কই গেলেন? তাছাড়া গোটা বাড়িতে আপনি একাই বা কেন রয়েছেন? বর্তমানে বেশ কিছুটা সময় ধরে যেন এক নিস্তব্ধতা বিরাজ করছে গোটা ঘর জুড়ে। কাঁপা কাঁপা গলায় ফের একবার বলে চললেন বৃদ্ধা। এই কয়েক বছর আগের কথা। স্বামী আর ছেলেকে নিয়ে সুখের সংসার ছিল আমার। পরবর্তীতে প্রেম করে বিয়ে হয় স্বপনের। এত পর্যন্ত সব কিছু ঠিক থাকলেও পরে কার যে নজরে লাগলো তা আজ পর্যন্ত পুছে উঠতে পারলাম না। 4 বছর আগের কথা। আচমকাই একদিন আত্মহত্যা করে বসে আমার ছেলেটা। প্রতিদিনকার মতো সকালে ঘুম থেকে উঠতেই বৌমার চিৎকারে তার ঘরে ঢুকতেই দেখি মেঝেতে পড়ে আছে স্বপনের দেহ। মুখ দিয়ে বেয়ে চলেছে ফেনার মতো কিছু একটা জিনিস। এক্ষেত্রে বিষ খাওয়ার কারণেই যে তার এহেন হাল, সেই বিষয়টি বুঝতে অবশ্য দেরি হয়নি। তবে পরে ডাক্তার বৈদ্য করলেও আর বাঁচানো যায়নি তাকে। ঘরের এক প্রান্তে খালি একটা চিঠি লিখে যায় সে। আমায় ক্ষমা করে দিও তোমরা। এই জীবনে কিছুই করে উঠতে পারলাম না, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাণ ত্যাগ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এক নাগাড়ে বলে এবার কিছুটা থামলেন সুরঞ্জনা দেবী। বৃদ্ধার স্বীকারোক্তির পর ইতিমধ্যেই পায়ের তলার মাটি সরে গিয়েছে আমার। সমরের সান্যালের বাড়ি থেকে পাওয়া চিত্রের দ্বিতীয় ব্যক্তিটিও মারা গিয়েছেন। তাহলে হত্যাকাণ্ডের পরবর্তী ধাপ কি? কেই বা হতে চলেছে খুনির পরবর্তী টার্গেট? কোনো এক অজানা ভয় সমগ্র পরিবেশটাকে যেন ধীরে ধীরে গ্রাস করে চলেছে। এর মাঝেই এবার একটা মোক্ষম প্রশ্ন ছুড়ে বসলো বিক্রম। আচ্ছা, তাহলে আপনার স্বামী আর বৌমা এখন কোথায়? তাদের কি হলো? স্বপনের মৃত্যুর পর কয়েকদিন যেতে না যেতেই বাড়ি ছেড়ে চলে যায় তার স্ত্রী। মেয়েটার এমন আচরণে বেশ অবাকই হই। তবে কি কারণেই বা আটকাতাম তাকে। এরপর যত দিন অগ্রসর হতে থাকে প্রতিটা মুহূর্তে যেন ভেঙে পড়তে থাকি আমরা। আত্মহত্যা হওয়ায় পুলিশেরাও আর বিশেষ তদন্ত করেনি। তবে মৃত্যুর এই কারণটা মানতে নারাজ ছিলেন স্বপনের বাবা। এরপর একদিন কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যান তিনি। কোথায় গেলেন, কি করছেন, কিচ্ছুটি জানি না। স্বামীর রেখে যাওয়া টাকাতেই কোনো মতে দিন কাটছে আমার। মাঝে মধ্যে ইচ্ছে করে আমিও না হয় একদিন। ব্যাস এটুকুই, আর বিশেষ কিছু বলতে পারেন না বৃদ্ধা। পুত্র শোকে এক প্রকার বিহ্বল হয়ে তাকিয়ে থাকেন আমাদের দিকে। আপনার মনের পরিস্থিতি বেশ ভালো মতোই আন্দাজ করতে পারি। তবে দুটো প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে যদি কিছুটা সহায়তা করেন তবে এক কিংবা একাধিক মানুষের প্রাণ বাঁচলেও বাঁচতে পারে। মায়ের কোল খালি হওয়ার যন্ত্রণা বুঝি আমি, তাই আর কারোর প্রাণ যাক তা কখনোই চাইব না আমি। বিক্রমবাবু, বর্তমানে
আপনার যা যা প্রশ্ন রয়েছে সব করতে পারেন। এক, স্বপনবাবুর মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? আপনার কি মনে হয়? আর দুই, সমরেশ সান্যাল আর রঘুনাথ বন্দ্যোপাধ্যায় নামের কাউকে আপনি চেনেন? সুরঞ্জনা দেবীর দিকে একখান ছবি এগিয়ে দিল বিক্রম। এক্ষেত্রে এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি জবাব দিলেন, হ্যাঁ বিক্রমবাবু, এই দুজনকেই তো চিনি আমি। এই বাঁ পাশের ছেলেটা হলো সমরেশ, আর ডান দিকের ছেলেটা রঘুনাথ। স্বপনের খুব ভালো বন্ধু ছিল ওরা। তবে একটা সময়ের পর বিশেষ যোগাযোগ ছিল না তাদের সাথে। এমনকি ছেলে দুটোর কথা তুললেও কেমন একটা বিচিত্র আচরণ করতো আমার ছেলেটা। কিন্তু এদের বিষয়ে হঠাৎ কেন জিজ্ঞাসা করছেন বলুন তো? গত কয়েকদিন এই দুজনকেই খুন করা হয়েছে, আর সেই ঘটনার তদন্তেই নেমেছি আমি। আচ্ছা, কিছু যদি মনে না করেন, তবে আপনাদের পারিবারিক ছবিটা কি নিয়ে যেতে পারি? কিছুটা সময় নিয়ে এবার হ্যাঁ সূচক একটা ঘাড় নাড়লেন তিনি। ঘটনাস্থল থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথ ধরেছি আমরা। গোটা পথে একটি বাক্য পর্যন্ত খরচ করলো না বিক্রম। খালি বাড়ি ঢোকার আগে বলে উঠল, শোনো, বেশ কয়েকটা কাজ রয়েছে, ফিরতে ফিরতে সন্ধে হবে, চিন্তা নেই। তাছাড়া যেভাবে রহস্য দানা বেঁধে চলেছে, তাতে তৎক্ষণাৎ কিছু একটা করতে হবে, বুঝলে? সন্ধে পেরিয়ে ঘড়ির কাঁটা ইতিমধ্যে 8টার ঘর ছুঁয়েছে। বৃষ্টির মধ্যে বাইরে খুব একটা মানুষজন পর্যন্ত বের হচ্ছেন না। তবে বিক্রম কি কোনো বিপদে পড়ল? অন্তত একবার জানিয়ে দিলে তো আর চিন্তা হয় না। না, এই পরিস্থিতিতে আর চুপ করে বসে থাকা যায় না। দ্রুত একটা পোশাক গলিয়ে নিয়ে বের হতে যাব, এমন সময় ঘরে প্রবেশ করলো সে। এই কমল, তুমি আবার কোথায় বের হচ্ছ? না মানে বিশেষ কোনো কাজ নাকি? হে, তুমি তো সন্ধ্যের সময় ফিরবে বলেছিলে, অথচ এত রাত হয়ে গেল। তা চিন্তা হয় না বুঝি? তবে তোমার আর কি বলো, সব তো বুঝে গেলে হয়েই যেত। হা হা কমল, তুমিও দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছ। এত চিন্তা করলে চলে নাকি? তদন্তের স্বার্থে কতখানি পরিশ্রম করতে হয় তা তোমার চাইতে ভালো আর কি জানবে বলো? বিশেষ করে যেভাবে একের পর এক প্রাণ গিয়ে চলেছে, সেখানে কি আর শান্ত থাকা যায়? একটা না একটা সমাধান সূত্র তো বের করতেই হবে, বুঝলে? তা আসল অপরাধীর কোনো সূত্র পেলে? সে অনেক ব্যাপার। আচ্ছা শোনো তবে। চেয়ারে বসতে বসতে কিছু একটা বলতে যাবে সে, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ আসতে বেশ অবাকই হলাম। এত রাতে আবার কে এসে উপস্থিত হলেন? তা সে শব্দ লক্ষ্য করে দরজা খুলতেই এবার এক প্রকার হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলেন সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়। অন্ধকারের কালো বেষ্টনী পেরিয়ে আলোর মধ্যে উপস্থিত হতেই তার চোখে মুখে অস্থির ভাবটা এবার স্পষ্ট লক্ষ্য করলাম। বেশ উত্তেজনার সাথে সামনের দিকে অগ্রসর হলেন মহিলা। আপনাকে দেখে তো বেশ চিন্তিত বলেই মনে হচ্ছে। নতুন করে কোনো ঘটনা ঘটলো নাকি? না না, একদম চিন্তা করবেন না, যা যা হয়েছে সব খুলে বলুন। বিক্রমের সান্ত্বনা বাণীর যেন কোনো প্রভাবই পড়ল না তার উপর। বেশ উত্তেজিত স্বরে তিনি বলে উঠলেন, বাঁচান আমাকে বিক্রম বাবু, রঘুনাথকে মেরেও শান্তি হয়নি হত্যাকারীর। পরবর্তী টার্গেট যে আমি মশাই, হ্যাঁ আমি ওদের টার্গেট। ওরা আমায় খুন করতে চায়। দয়া করুন বিক্রম বাবু, আমায় বাঁচান আপনি। প্রথমে আপনি শান্ত হন, আর তারপর না হয় সব কথা শুনবো, কেমন? এই বলে ভদ্রমহিলার দিকে এক গ্লাস জল বাড়িয়ে দিল বিক্রম। মুহূর্তের মধ্যেই সেটা শেষ করে ফের একবার বলে চললেন তিনি, আজ বিকেলের কথা মশাই, কাজের সূত্রেই বাইরে বেরোনো। এরপর বাড়ি ফিরতেই
দরজার কাছে একটা কাগজ পড়ে থাকতে দেখে মুহূর্তের মধ্যে তুলে নিই সেটাকে। তবে কাগজের ভেতরের লেখাটা দেখে কি আর শান্ত হয়ে বসে থাকা যায়? বিক্রমবাবু, এক্ষুনি যদি কিছু না করা যায় তবে আমার প্রাণটাই হয়তো... না না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমাকে বাঁচান, বাঁচান আমাকে বিক্রমবাবু, দয়া করুন আমায়। বিক্রমের হাতে ইতিমধ্যেই সেই কাগজখানি তুলে দিয়েছেন সন্ধ্যা দেবী। সিগারেট জ্বালাতে জ্বালাতে সেটাই একবার পড়ে নিল সে। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, ধরেছি তোমায় বাঁচবে কেমনে, ঝুলছে মৃত্যুর খাঁড়া। আচ্ছা সন্ধ্যা দেবী, এখানে আপনার মৃত্যুর কথা বলা হয়েছে সেটা বুঝলাম, কিন্তু চুরিবিদ্যা বিষয়টা ঠিক মাথায় ঢুকলো না। কিছু যদি মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এক্ষেত্রে অতীতে কি কোনো রকম চুরি কিংবা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন? দেখুন, যা যা হয়েছে সবটা খোলসা করে বলুন, না হলে আপনাকে বাঁচানো হয়তো সম্ভব হবে না। বিক্রমের এই প্রশ্নে যেন বেশ খানিকটা হকচকিয়ে গেলেন ওই মহিলা। তবে মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে পাল্টা জবাব দিলেন তিনি। না বিক্রমবাবু, সারাটা জীবন স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি, কোনো রকম দুর্নীতির সঙ্গে কোনো যোগাযোগ আমার ছিল না, এবং বর্তমানেও যে নেই তা আমি হলফ করে বলতে পারি। কিন্তু কে বা কারা আমার প্রাণ নিতে চাইছে সেটাই বর্তমানে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আগের দুটি খুনে এই ব্যক্তিটিরই হাত রয়েছে বলে আমার অনুমান, কারণ সমরেশবাবুর বাড়ি থেকে এরকমই একটি ধাঁধার সন্ধান পাই আমরা। অর্থাৎ হত্যাকারী যে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই সকল কাজ করে চলেছে তা অস্বীকার করে কোনো লাভ নেই। সন্ধ্যা দেবী, বর্তমানে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আমার কাছে কিচ্ছু লুকোবেন না বলেই আশা করছি। সাবধানে বাড়ি যান, কেমন? ওর কথা শেষ হতে এবার বেশ খানিকটা আশ্বস্ত হয়েই বিদায় নিলেন সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়। মহিলার যাওয়ার পথের দিকে চেয়ে এবার বিক্রমের উদ্দেশ্যে জিজ্ঞেস করে বসলাম, ভায়া, সময়ের সাথে সাথে রহস্য যে ঘনীভূত হয়ে চলেছে, প্রথমে রঘুনাথ বন্দ্যোপাধ্যায় আর তারপর এক সমরেশ সান্যালের খুন, স্বপনবাবুর বাড়ি গিয়েও বিশেষ কোনো লাভ হলো না, আর এখন এই হুমকি সূচক ধাঁধা। আচ্ছা, সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কোথায় কোথায় গিয়েছিলে সে ব্যাপারে তো কিছুই জানালে না তুমি। তাছাড়া সন্ধ্যা দেবীর নিরাপত্তার দিকটাও তো একবার ভাবা দরকার নাকি? বর্তমানে মূলত তিনটি বস্তুর উপর ক্রমাগত নজর রেখে চলেছে বিক্রম: সমরেশ বাবুর বাড়ি থেকে উদ্ধার হওয়া চিত্র, সন্ধ্যা দেবীর প্রদান করা সংকেত, আর তৃতীয়টি হলো স্বপন মজুমদারের পারিবারিক অ্যালবাম। বেশ খানিকক্ষণ ধরেই সেগুলির উপর পর্যবেক্ষণ শেষে একবার মুখ তুলল সে। কমল, ইতিমধ্যেই বেশ কয়েকটা খটকা দূর হয়েছে, তবে আসল অপরাধীর সন্ধান পেতে হলে আরও প্রমাণের প্রয়োজন, বুঝলে? তা আজ বেলার দিকে সন্ধ্যা দেবীর বাড়িতে পৌঁছে যাই। সেই সময় মহিলা বাড়িতেই ছিলেন, তবে আমাকে দেখে আচমকাই ব্যতিব্যস্ত হয়ে ওঠেন তিনি। সন্ধ্যা দেবীর এই আচরণের পেছনে অবশ্য কি কারণ রয়েছে তা আন্দাজ করা ভারী মুশকিল হয়ে পড়ে। একই সঙ্গে বাড়ির চাকরের সঙ্গে কথা বলে জানতে পারি গত সপ্তাহে দেশের বাড়িতেই গিয়েছিল সে। এক্ষেত্রে মিথ্যে বলার কোনো প্রশ্ন নেই, তবে সেখান হতে বের হওয়ার সময় বাড়ির পেছনের প্রান্ত থেকে বেশ খানিকটা ধোঁয়া বেরোতে দেখি। এরপর সেই দিকটা লক্ষ্য করে এগিয়ে যাই। বললে বিশ্বাস করবে না, কিন্তু সেই স্থানে এমন কিছু জিনিস চোখে পড়ে যা অত্যন্ত আশ্চর্যজনক বললেও কম বলা হবে। তা কি এমন দেখলে তুমি? মানে ওই ধোয়ার মধ্যে কি কোনো নতুন আলোর সন্ধান পেলে নাকি? বাড়িটির পেছনের দিকে উপস্থিত হতেই দেখি যে বেশ কয়েকটা কাগজ কিংবা সেই জাতীয় বস্তুকে আগুনে পোড়ানো হয়ে চলেছে, আর সেখান থেকে এই ধোঁয়ার উৎপত্তি। বেশিরভাগ বস্তু পুড়ে গেলেও এক দুটি কাগজের কিছুটা অংশ উদ্ধার করি, কিন্তু অবাক করে দেওয়া বিষয় এই যে আধপোড়া অংশে ছিল সমরেশ সান্যালের নাম। মাঝের কয়েকটা লেখা চোখে পড়ে, সেগুলির মধ্যে ভদ্রলোকের পুরাতন নম্বর তালিকা,
কিংবা নিয়োগপত্র জাতীয় কিছু আছে বলেই মনে হলো। কিন্তু ওই সকল জিনিস সেখানে কি করছে, আর আগুনটাই বা জ্বালালো কে? অর্থাৎ সন্ধ্যা দেবী যে আমাদের কাছে কিছু গোপন করে চলেছেন সেই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। বুঝলাম, কিন্তু কয়েক মুহূর্ত পূর্বে যখন উনি এলেন তখন তো এই বিষয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করলেই পারতে। উনি যদি আমাদের কাছে কিছু লুকোনোর চেষ্টা করেন তবে সে ব্যাপারে কখনোই জানাবেন না, এটাই তো স্বাভাবিক বিষয়। বরং আমাদেরকেই খোঁজ করতে হবে। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে। আচ্ছা, এই স্বপনবাবুর মায়ের কথা তোমার মনে পড়ে? বৃদ্ধার বক্তব্য অনুযায়ী আজ থেকে ঠিক 4 বছর পূর্বে মারা যান তার ছেলে। তা দুপুরে থানায় উপস্থিত হয়ে বেশ খানিকক্ষণ আকাশের সঙ্গে কথা হয়। তার থেকে পাওয়া তথ্য অনুযায়ী সমরেশবাবুর চাকরি পাওয়া আর স্বপন মজুমদারের মৃত্যুর সময়ের ব্যবধান মাত্র কয়েকদিনের। এখানে প্রশ্ন হচ্ছে, তবে কি কাজ না মেলার কারণেই অবসাদে ভুগছিলেন তিনি, আর সেই কারণেই আত্মহত্যা সিদ্ধান্ত? তবে এর মাঝেই তার স্ত্রীর চলে যাওয়ার নেপথ্য কারণটা কি? অর্থাৎ এই মৃত্যুর পেছনেও কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে কমল। এছাড়া ওই ধাঁধাটিতে চুরি বিদ্যা বলতে কি বোঝানো হয়েছে? না, বাড়িতে বসে সকল প্রশ্নের উত্তর পাওয়া এক কথায় অসম্ভব। তবে না, থাক, বাদ দাও। কিছু একটা বলতে গিয়েও এবার থেমে গেল বিক্রম। একই সঙ্গে সামনের প্রান্তে থাকা টেলিফোনখানি তুলে নিয়ে এবার একখানা নম্বরে যোগাযোগ করলো সে। খানিকক্ষণ চলতে থাকা সেই কথোপকথনের কথাগুলি অনেকটা এরকম। নমস্কার। হ্যাঁ, অত্যন্ত প্রয়োজন পড়ার কারণেই আর কি। আচ্ছা, বলছি যে সন্ধ্যা দেবীর প্রাণের সংশয় রয়েছে। সব কথা এখন বলা যাবে না। এক্ষেত্রে মহিলার বাড়ির বাইরে যদি নিরাপত্তার ব্যবস্থা করতে পারো খুব ভালো হয়। হ্যাঁ, দেখি আগামীকাল থানায় যাওয়ার একটা চেষ্টা করব। এখন রাখি। পরের দিন খুব সকাল করেই বেরিয়ে পড়ে আমার প্রিয় বন্ধুটি। গোটা দুপুর জুড়ে শুধু নিজের কাজের দিকেই নজর দিয়েছিলাম। তবে সকল চিন্তা ভাবনা তদন্তের উপর থাকার কারণে কাজে ঠিক মন বসল না। বিকেলের দিক করে অবশেষে বাড়ি ফিরল বিক্রম। ইতিমধ্যেই বেশ বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। শোনো কমল, এখন আমাকে একদম বিরক্ত করবে না। আর মাত্র 2-1টা খটকা রয়েছে, এগুলো দূর করতে পারলেই ব্যাস। এই বলে ঘরের ভিতরে প্রবেশ করল সে। সন্ধে 7টা। দরজা খুলতেই এবার কার্যত একটা নির্দেশ দিয়ে বসল বিক্রম। মাঝে মধ্যে অন্ধকারের মধ্যেই তো আলোর সন্ধান পাওয়া যায়, বুঝলে? যাই হোক, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যে কোনো মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে। তার আগে অপরাধীকে আসল পথে নিয়ে আসাটা ভীষণ প্রয়োজন। যদিও ওর এ কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, কিন্তু বিক্রমের কথা মতো অন্ধকার হতেই সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যেই রওনা দিলাম আমরা। বৃষ্টিটা বেশ জোর গতিতেই হয়ে চলেছে, ফলে অন্যান্য দিনের তুলনায় পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে গেল। গোটা রাস্তায় এক প্রকার চুপ করেই রইল বিক্রম। বুঝলাম বর্তমানে রহস্য বেষ্টিত একের পর এক সুতো আলগা করতে ব্যস্ত আমার এই বন্ধুটি। তবে অন্যদিকে সন্ধ্যা দেবীর বাড়িতে যে আরও এক চমক অপেক্ষা করে রয়েছে আর কে জানত। বেশ কিছুটা সময় ধরে হাঁটার পর অবশেষে হাজির হলাম বাড়িটির সামনে। বাইরে থেকে দরজা ঠেলতে আচমকাই সেটি খুলে গেল। ভেতরে সম্ভবত কেউ বা কারা এসেছে। একদম দেরি করা চলবে না, হয়তো কোনো বিপদ অপেক্ষা করে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমানে এখানে একজন পুলিশ কর্মীর উপস্থিত থাকাটা উচিত ছিল, অথচ বিক্রমের এ কথা শুনে পায়ের গতি বাড়াতেই আচমকা কানে আসলো এক ভয়ার্ত চিৎকার। তা লক্ষ্য করে এগোতেই সব চুপ। এক গম্ভীর অথচ নিশ্ছিদ্র শ্রান্ততা গ্রাস করেছে সম্পূর্ণ পরিবেশকে। ধীর গতিতে ঘরে প্রবেশ করতেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল।
মেঝেতে পড়ে রয়েছে সন্ধ্যা দেবীর নিথর দেহ, আর তার সামনে মুখোশ পরিহিত একটি মানুষ, শরীরে চড়ানো রয়েছে বোরখা। কি ভয়ানক সেই দৃশ্যপট! খানিক অগ্রসর হতেই এবার বিক্রমকে ঠেলে ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করলো সে। তবে ঠিক এর পর মুহূর্তেই অজানা মানুষের উদ্দেশ্যে বিক্রম বলে উঠল, আপনি কে তা আমি জানি, ভয় নেই, আমি কিন্তু পুলিশের লোক নই, আপনার কিচ্ছু হবে না। তবে এখান থেকে পালালে আপনি যে বিপদে পড়তে পারেন তা কিন্তু নিশ্চিত। বিক্রমের মুখে এই সকল কথা শুনে এবার হঠাৎই থেমে গেল সে। এই কয়েক মিনিটের ব্যবধানে যেভাবে একের পর এক ঘটনার সাক্ষী থাকতে হলো তা মনে করলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। বর্তমানে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছেন মুখোশধারী ওই মানুষটি। বেশ কিছুটা সময় সব চুপ, নিস্তব্ধতার একটা প্রাচীর ক্রমশ বিরাজ করে চলেছে সমগ্র ঘরটাতে। অপরদিকে বিক্রমের চোখের দীপ্তি যেন ক্রমবর্ধমান। এরই মাঝে এবার ঘটে গেল আশ্চর্যজনক এক ঘটনা। চেহারা হতে মুখোশটা ধীরে ধীরে সরিয়ে চলেছেন অজ্ঞাত পরিচয় সেই মানুষটি। তবে কি, ইনি তো এক মহিলা। সবচাইতে বড় কথা, এই মানুষটাকে আমরা চিনি। তবে মনের মধ্যে ঘুরতে থাকা এই সকল প্রশ্ন মাঝেই বিক্রম এবার বলে উঠল, খুব যদি ভুল না করি তাহলে আপনি হলেন গিয়ে স্বপন মজুমদারের বিবাহিত স্ত্রী। কে, তাই তো? আর এ সকল খুনের পেছনে যে আপনার হাত রয়েছে তা এখন জলের মতোই পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আমি স্বপ্ন মজুমদার। আমার স্বামীর সঙ্গে ঠিক কী কী ঘটেছিল, কী কারণে তার মৃত্যু হয়, সেই প্রসঙ্গে সবটা জানেন বলেই আশা করি। তবে অতীতের খুনগুলিতে যে আমার হাত রয়েছে তা প্রমাণ করা অত সহজ নয় বিক্রমবাবু। দেখুন স্বপ্নদেবী, আপনাকে প্রথমেই বলেছি যে আমি পুলিশের লোক নই, কিংবা আর 5টা সাধারণ গোয়েন্দার মতো কাজ করি না। আমি সমাজের বুক থেকে সকল অপরাধের অবসান ঘটানো এবং আসল সত্যের অন্বেষণ করাই হলো আমার মূল উদ্দেশ্য। তাছাড়া এই মুহূর্তে যে সকল তথ্য রয়েছে তার সাহায্যে আপনাকে খুনি প্রমাণ করতে বিশেষ কোনো অসুবিধে হবে না আমার। এই যেমন ধরুন, সন্ধ্যা দেবীর খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আপনি। এর থেকে বড় প্রমাণ আর কি চাই? আর হ্যাঁ, হাতের লেখার বিষয় তো বলতে আমি ভুলেই গেছি। গতকাল বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণের শেষে বুঝতে পারি যে স্বপনবাবুর পারিবারিক অ্যালবামের পেছনে থাকা নাম আর সন্ধ্যা দেবীর ধাঁধা, এই দুইয়ের সৃষ্টিকর্তা আসলে একজনই। কারণ দুই ক্ষেত্রেই হাতের লেখাটি হুবহু এক। এরপর আজ সকালে মজুমদার বাড়িতে পৌঁছে গিয়ে জানতে পারি যে ছবিটির পিছনে নামগুলো লিখে রাখেন স্বপনবাবুর স্ত্রী। ব্যাস, আর কি প্রমাণের প্রয়োজন পড়ে বলুন? হ্যাঁ, এখন খুনগুলো কিভাবে আর ঠিক কি কারণে করলেন তা আপনার মুখেই আমি শুনতে চাই। এতক্ষণে নিশ্চয়ই আপনি সব জেনে গিয়েছেন। হ্যাঁ, ওই 3 শয়তানকে নিজের হাতেই শেষ করেছি আমি। কেনই বা করব না বলুন তো? স্বামীর মৃত্যুর বদলা শুধু নয়, এই সমাজের বুকে ঘটতে থাকা একের পর এক অপরাধের অবসান ঘটানো ছিল আমার আসল উদ্দেশ্য। এজন্য যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয় তাও কোনো আফসোস থাকবে না আমার। এই বিষয়টিতে কি আইনের সাহায্য নেওয়া যেত না? কিংবা এমন কোনো রাস্তা কি? আইন মানুষের জন্যই তৈরি, অথচ সমাজের কিছু মানুষ প্রতিনিয়ত সেগুলো নিয়ে ছেলেখেলা করে চলেছে। না হলে কি আর ওকে আত্মহত্যার পথ বেছে নিতে হতো? বিশ্বাস করুন বিক্রমবাবু, এই ব্যাপারে বাবা কিংবা মা কাউকে কিছুই জানায়নি। খালি আমিই জানতাম সবটা। চাকরির পরীক্ষায় বেশি নম্বরে পাশ করেও দিনের পর দিন কিভাবে বঞ্চিত থাকতে হয় তা খুব সামনে থেকেই দেখেছিলাম। সত্যি বলতে, স্বপনের ছেলেবেলাকার বন্ধু ছিল সমরেশ আর রঘুনাথ, কিন্তু এক বন্ধু হয়ে অপর বন্ধুর পিছনে ছুরি মারতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি তারা। আজও মনে পড়ে আমার
ঠিক 4 বছর আগের কথা। পরীক্ষায় সবচাইতে বেশি নম্বরে উত্তীর্ণ হয় আমার স্বামী। সমরেশ তো দূরের কথা, অন্য কেউই ওর ধারে কাছে ছিল না। অথচ পরবর্তী সময়ে দেখা যায় যে ব্যর্থ হয়েও চাকরি পেয়ে যায় সমরেশ। আর স্বপনের ভাগ্যে জোটে বঞ্চনা। সব কিছুর মূলে ছিলেন সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়। উচ্চ পদে থাকার কারণে সরকারি মহলে ভালোই প্রভাব ছিল তার। আর এরপর ঠিক কী হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। খবরটা সামনে আসতেই এক প্রকার ভেঙে পড়ল স্বপন। চেষ্টা যে করেনি তা নয়, কিন্তু কোনো লাভ হয়নি। আর এরপর একদিন সব শেষ। পরবর্তীতে স্থির করে নিই যে স্বামীর মৃত্যুর বদলা আমিই নেব। তবে হত্যার আগে যাতে তাদের মনে ভয়ের সৃষ্টি হতে পারে, ঠিক সেই কারণেই ওই সংকেতখানি পৌঁছে দিয়ে আসি আমি। এতখানি বলে থামলেন স্বপ্না দেবী। প্রতি মুহূর্তে মহিলার চোখে যেন আগুন জ্বলে চলেছে। এ সবটাই আমি জানতাম, তবে আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম আর কি। আচ্ছা, সময় নষ্ট না করে বরং দূরে কোথাও পালিয়ে যান। যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন আত্মগোপন করে থাকাটাই শ্রেয় হবে। ধন্যবাদ বিক্রমবাবু, আপনার এই উপকার আমি চিরকাল মনে রাখব। এই সমাজের বুকে যতদিন আপনার মতো মানুষ রয়েছে ততক্ষণ পর্যন্ত নতুন করে কোনো অপরাধের সৃষ্টি হবে না। বলতে বলতে এক প্রকার অন্ধকারের সঙ্গে মিলিয়ে গেলেন ওই মহিলা। সেদিকে লক্ষ্য করেই বিক্রমকে বলে উঠলাম, আচ্ছা ভাইয়া, তুমি ওনাকে ছেড়ে দিলে কেন? এটা কি উচিত হলো? না মানে আকাশবাবু প্রশ্ন করলে কি জবাব দেবে? সকালের দিকে সরকারি দপ্তরে হাজির হই একবার। 4 বছর পূর্বের চাকরির তালিকা এবং পরবর্তীতে স্বপনবাবুর বাড়িতে উপস্থিত হয়ে তার ফলাফল পত্র দেখতেই খানিকটা আন্দাজ করতে পারি। বাকিটা তো এখন সকলের সামনে। আচ্ছা, এবার আসি বর্তমানের কথায়। একবার ভাবো, যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো মানুষ যখন তার প্রাপ্য সম্মানটুকু পায় না, তখন তার অবস্থা কি হতে পারে? এক্ষেত্রেও ঠিক তাই হয়। শীর্ষস্থান দখল করা সত্ত্বেও যখন ব্যর্থ হতে হয়, কয়েকটা মানুষের চক্রান্তের কারণে পিছিয়ে পড়ার সেই বেদনা বলে বোঝানোর নয়। স্বপন মজুমদারের আত্মহত্যা সেই বিষয়টাই সকলের সামনে তুলে ধরে। অথচ উপযুক্ত প্রমাণের অভাবে সমাজের বুকে অবাধ বিচরণ করে চলেছে আসল দোষীরা। এক্ষেত্রে স্বপ্না দেবী যে উপায় অবলম্বন করেন তা হয়তো আইনের চোখে অন্যায়, তবে সব অপরাধেরই একটা শেষ রয়েছে, বুঝলে? এক্ষেত্রে নিজেদের প্রভাব খাটিয়ে সমরেশ সান্যালকে চাকরি পাইয়ে দিতে সাহায্য করে সন্ধ্যা দেবী এবং রঘুনাথ বন্দ্যোপাধ্যায়। ফলে 3 জনকে শেষ না করা পর্যন্ত কখনোই শান্ত হতেন নয় মহিলা। আর আকাশের কথা বলছো? এরকম কত কেস আছে যেগুলো টেবিলের তলায় চলে যায়। এক্ষেত্রেও না হয় তাই হবে। ও হ্যাঁ, এতক্ষণে ওর কাছে নিশ্চয়ই খবর চলে গেছে। খানিকক্ষণ পূর্বে যখন সন্ধ্যা দেবীর বাড়ি থেকে বের হলাম, ঠিক তখন ওনার বাগানের দিকটায় পড়ে থাকতে দেখি একটি দেহ। পরবর্তীতে সামনের প্রান্তে এগোতে দেখি ওটা আসলে ওই পুলিশ কর্মীর দেহ। না, মারা যায়নি। আমার অনুমান ওই সন্ধ্যা দেবীর বাড়িতে প্রবেশের মুহূর্তে স্বপ্না দেবী কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয় ব্যক্তিকে। এতক্ষণে নিশ্চয়ই জ্ঞান ফিরেছে তার। ফলে সন্ধ্যা দেবীর খুন যে চারকান হবে সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকার কথা নয়। আর খুনির সন্ধান যে পুলিশ কখনোই পাবে না সে বিষয়ে আমি নিশ্চিত। সত্যি বলতে অপরাধীকে শাস্তি দেওয়ার চাইতেও সমাজ সংশোধনের কাজটাই এক্ষেত্রে প্রধান হয়ে উঠেছে বিক্রমের কাছে। তাছাড়া আমার বন্ধুটি তো আর বাকি 5টা সাধারণ গোয়েন্দার মতো নয় কিনা। এসবের মাঝেই আমার উদ্দেশ্যে বিক্রম এবার বলে উঠল, আরে ওসব এবার বাদ দাও। এই কয়েকদিন অনেকটা পরিশ্রম হয়েছে, এবার খানিক বিশ্রামের প্রয়োজন। কি বলো কমল?
এতক্ষণ শুনছিলেন লোভের কাঁটা, রচনা সায়ন দাস। এই গল্পের নাট্যরূপ করেছেন পম্পা, গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। বিক্রমের চরিত্রে রাজ, শিবুর ভূমিকায় আছেন শুভম, আকাশবাবু স্বরূপ, সন্ধ্যাদেবীর চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা, সুরঞ্জনা দেবী সংহিতা, স্বপন দেবদূত, স্বপ্নাদেবীর চরিত্রে দিশারি। এই গল্পের সমগ্র পর্ব পরিচালনায় এবং শব্দগ্রহণে দেবাদ্রি এবং লিলি, ধ্বনি পরিকল্পনা ও আবহে আমি অতনু। এই গল্পের পোস্টার ডিজাইন করেছেন হিল্লোর প্রোডাকশনস থেকে সবুজ। শেষ হলো আমাদের আজকের গল্প। এরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে। আগামী দিনে আমরা আবারও ফিরব আরও এক নতুন নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া। ধন্যবাদ।